আজকের ব্লগ হচ্ছে ভূষণ্ডেশ্বর মন্দির। আমি বাইকে করে পুরো ব্লগটাই করব। পুরো ব্লগটা শেষ অবধি অবশ্যই দেখবে, কারণ রাস্তাতে অনেক জিনিস আছে যেগুলো আপনারা নর্মালি কোনো ব্লগে দেখতে পান না। আমি সবকিছুই দেখাবো এই ব্লগে, তো অবশ্যই শেষ পর্যন্ত না স্কিপ করে দেখবেন। তো আমরা বসে গেছি গাড়িতে। আমাদের 5টা মতো গাড়ি, মানে বাইক নিয়ে আমরা যাচ্ছি। সে হচ্ছে আমার বন্ধু, গাড়ি চালাচ্ছে। ঠিক আছে, এবার তোমাদেরকে ম্যাপটা দেখিয়ে আমি রাস্তাটা দেখাই। আমাদের যাত্রা শুরু হবে দীঘা বর্ডার বাস স্ট্যান্ড থেকে। ওখান থেকে 316A হাইওয়ে ধরে সোজা এগোতে হবে। প্রথম তোমাদের বড় ল্যান্ডমার্ক হচ্ছে চন্দনেশ্বর শিব মন্দির। চন্দনেশ্বর শিব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গ্রামের দিকে চলে গেছে, ওই রাস্তাটাই আমরা ধরব। এবং ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের নেক্সট বিচিত্রাপুরের রাস্তা ধরতে হবে। বিচিত্রাপুর থেকে সোজা আমরা বেরিয়ে যাব চন্দ্রবালির দিকে। চন্দ্রবালির কাছে যে চন্দ্রবালি বিচ ভিউ আছে, ওখানটায় আমরা কিছুক্ষণের জন্য দাঁড়াবো এবং তারপরে আর কিছুটা পথ এগোলেই আমাদের ভূষণ্ডেশ্বর মন্দির পৌঁছে যাব। এই রাস্তাটা গেছে পুরোপুরি সুবর্ণরেখা নদীর পাশ দিয়ে। তো মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা টোটাল 4টে বাইক এই ট্রিপটাতে যাচ্ছি। তো এখানটায় আমরা সবাই একজোট হচ্ছি, এক এক করে বাইক আসবে, তারপরে আমরা বেরিয়ে যাব ভূষণ্ডেশ্বরের উদ্দেশ্যে। অলরেডি আরও একটা বাইক এসে পৌঁছেছে আমাদের মধ্যে। এখন শীতকাল, সবাই মিলে ব্যাডমিন্টন খেলছে। শীতকালে ব্যাডমিন্টন খেলার মজাটাই আলাদা। তো ফাইনালি আমাদের আরেকটা বাইকও এসে পৌঁছেছে, তারপরে আমরা বেরিয়ে পড়েছি ভূষণ্ডেশ্বরের উদ্দেশ্যে। রাস্তাটা হচ্ছে দীঘা দিকে। তো ফাইনালি আগে আমরা দীঘা যাব, দীঘা হয়ে তারপরে বর্ডার থেকে আমরা চন্দনেশ্বর হয়ে চন্দনেশ্বরের পাশ দিয়ে একটা রাস্তা গেছে, ওই রাস্তাটা দিয়ে চলে যাব। যারা আপনারা দীঘা ঘুরতে আসছেন তারা আরামসে এই ভূষণ্ডেশ্বর মন্দির ঘুরতে আসতে পারেন। আপনাদের হয় যদি প্রাইভেট কার থাকে তাহলে প্রাইভেট কার নিয়েও আপনি যেতে পারেন, আদারওয়াইজ আপনি টোটো ভাড়া করে বা অটো ভাড়া করেও যেতে পারেন। একদিনে আপনি গিয়ে ওখানটায় পুজো দিয়ে আরামসে ওই দিনই ফিরে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। দীঘার খুবই কাছে। তো ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে উড়িষ্যাতে ঢুকে পড়েছি। এখান থেকে উড়িষ্যা শুরু। দীঘার থেকে এইটুকু আসাটা খুবই কম রাস্তা, আপনি 10 থেকে 15 মিনিটও লাগবে না, আপনি উড়িষ্যা ঢুকে যেতে পারেন। এবার আমরা গ্রামের রাস্তা ধরে নিয়েছি। এই গ্রামের রাস্তাটা আপনারা পাবেন চন্দনেশ্বর মন্দিরের পাশ দিয়ে। চন্দনেশ্বর মন্দির থেকে আপনারা এই রাস্তাটা ধরলে খুবই সহজে ভূষণ্ডেশ্বর মন্দির পৌঁছে যেতে পারেন। রাস্তা খুবই চওড়া এবং রাস্তাটা খুবই সুন্দর। আপনারা যে কোনোভাবেই আসতে পারেন, বাইক, অটো বা 4 চাকা নিয়েও আপনি আসতে পারেন। আপনারা যখন ভূষণ্ডেশ্বর আসবেন তখন অবশ্যই আপনারা বিচিত্রাপুরের যে রাস্তাটা, ওই রাস্তাটা নেবেন, কারণ ওই রাস্তা দিয়ে গেলে যে গ্রামের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতি, ওই অনুভূতি কিন্তু আপনি অন্য কোনো রাস্তা দিয়ে গেলেই পাবেন না। সারিবদ্ধভাবে ইউক্যালিপটাস গাছ আর তার মাঝখান দিয়ে রাস্তা, খুবই সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আপনি যাবেন, খুবই ভালো লাগবে আপনাদের।
আপনারা যারা দার্জিলিং গেছেন তারা যখন এই রাস্তা দিয়ে আবার যাবেন তখন আপনাদের মনে হবে যেন আপনি দার্জিলিং পৌঁছে গেছেন, কিন্তু সমুদ্রের ধারে। এই যে ইউক্যালিপটাস গাছগুলো না, এগুলো পুরো পাইন গাছের মতো দেখতে, এবং দার্জিলিং এর এফেক্ট আপনি এখানটাও পেয়ে যাবেন। বিচিত্রপুর দিয়ে যাওয়ার আমাদের একমাত্র উদ্দেশ্য এটাই ছিল, কারণ এই রাস্তা দিয়ে গেলে আপনাদের এত সুন্দর লাগবে। বিচিত্রপুর যদি কেউ আসো তাহলে অবশ্যই জোয়ার ভাটার টাইমটা দেখে আসবেন, জোয়ারের টাইমেই অবশ্যই আসবেন। এটা হচ্ছে বিচিত্রপুর যাওয়ার রাস্তা। আর বিচিত্রপুর যদি আপনারা চান তাহলে আপনারা রাতও কাটাতে পারেন, কারণ উড়িষ্যা সরকারের তরফ থেকে একটা ক্যাম্পও এখানটায় আছে, যেখানটায় আপনি আগের থেকে যদি বুক করেন তাহলে অবশ্যই আপনি এখানটায় এসে রাত কাটাতে পারবেন। আর বিচিত্রপুর এলে আপনারা অবশ্যই জোয়ারের টাইমে আসবেন, দিলে আপনারা বোটে করে একটা সুন্দর জায়গা যেতে পারবেন, যেখানটায় গেলে আপনি সুন্দরবনের এফেক্ট দীঘাতেই পেয়ে যাবেন। আর যদি জোয়ারের টাইমে আপনি না আসেন তাহলে কিন্তু ওই বোট যাবে না, তো আপনি কোনো রকম ভাবে ওই ভিউটা নিতে পারবেন না। তো অবশ্যই জোয়ারের টাইম দেখে আসবেন। বিচিত্রপুরের রাস্তাটা পেরিয়ে পড়লেই আর কিছুক্ষণের মধ্যেই আপনারা একটা খুবই সুন্দর জায়গায় পৌঁছাবেন। ওখানটায় অবশ্যই দাঁড়িয়ে আপনি কিছুটা টাইম স্পেন্ড করবেন, কারণ এই জায়গাটা এতখানি সুন্দর আর এত দূর অবধি আপনি দেখতে পাবেন, যেটা আর কোথাও বোধহয় আপনি দীঘাতে এলে দেখতে পাবেন না। তো অবশ্যই এই জায়গায় একবার দাঁড়িয়ে ভিউটা এনজয় করবেন। এটাই হচ্ছে ওই জায়গাটা যেখানটার কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম। এটা এক ধরনের মোহনাই বলতে পারেন, যেখানটায় সুবর্ণরেখা নদী এসে মিশেছে সমুদ্রে। আর এই জায়গাটা এতখানি বৃহৎ এবং এত দূর অবধি ফাঁকা, খুবই ভালো লাগবে এখানটায় এসে। আপনি এখানটায় এসে সময় কাটাতে পারেন, বসতে পারেন। আমরা এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আনন্দ করলাম, ছবি তুললাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাকি রাস্তাটা কমপ্লিট করার জন্য। এখান থেকে ভূষণ্ডেশ্বর মন্দির আর কিছুটাই গেলে আপনি পৌঁছে যাবেন। আর সামনেই সুবর্ণরেখা নদী আছে, যদিও বা সন্ধ্যা হয়ে গেছে, আমরা সুবর্ণরেখা নদীটা আপনাদেরকে দেখাতে পারছি না এই ব্লগে। কিন্তু আপনারা যখন আসবেন অবশ্যই সকালবেলা আসবেন, কারণ সন্ধ্যাবেলা এলে আপনি পুজোও দিতে পারবেন না, আর খুব ভিউগুলো আপনি এনজয় করতে পারবেন না। তো সকালবেলা আসাটাই আমি বলবো সব থেকে বেস্ট। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ভূষণ্ডেশ্বর মন্দিরে। এখানটায় হচ্ছে ভূষণ্ডেশ্বর মন্দির, আর এখানটায় সবাই বাইক দাঁড় করিয়ে কথাবার্তা বলছে। মাথার অবস্থা একদম খারাপ, হেলমেট থাকার জন্য। এই মুহূর্তে ভূষণ্ডেশ্বর মন্দিরের এখনো কাজ কমপ্লিট হয়নি, যার জন্য এরকমভাবে দেখতে পাচ্ছেন পাথর টাথর এসে পড়েছে। তো কাজ খুবই শীঘ্রই মনে হয় শুরু হবে। লাস্ট টাইম যখন এসেছিলাম এখানটায় তখন এই পাথর টাথরগুলো এখানটায় রাখা ছিল না, তো মন্দিরের কাজ হচ্ছে, তো যার জন্য পাথরগুলো এসছে। ভূষণ্ডেশ্বর মন্দির যে শিবলিঙ্গটা আপনি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে বৃহৎ শিবলিঙ্গ। শিবলিঙ্গর 3টে পার্ট থাকে, উপরের পার্ট, মিডল পার্ট এবং নিচের পার্ট। আপনারা যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র উপরের পার্ট আর মিডল পার্টটাই আপনি দেখতে পাচ্ছেন। নিচের যে পার্টটা আছে ওই পার্টটা কিন্তু দেখা যায় না। এবং মাইথোলজিতে কথিত আছে এটা যে ভীমও এই শিবলিঙ্গকে নড়াতে পারেনি। বাকি যে পার্টটা আছে ওটা মাটির নিচে আছে। এই মন্দিরটার সাথে একটা দারুণ পুরাণ কাহিনী জড়িয়ে আছে। ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ ছিলেন ভগবান শিবের দারুণ ভক্ত। তার কঠোর তপস্যায়
খুশি হয়ে শিবজি তাঁকে উপহার দেন এই শক্তিশালী শিবলিঙ্গটি। তবে শর্ত একটাই ছিল, একবার যেখানে রাখবে সেটাকে আর তোলা যাবে না। রাবণ পুষ্পক বিমানে লিঙ্গটিকে নিয়ে ফিরছিলেন লঙ্কায়, কিন্তু দেবতারা রাবণের শক্তি আরো বাড়ুক তা চাননি। তাই রাবণ হঠাৎ এক অদ্ভুত ক্লান্তি আর ভার অনুভব করতে লাগলেন। শেষমেশ তিনি এই জায়গায় শিবলিঙ্গটিকে নামিয়ে রাখেন। তবে আবার যখন তুলতে যান, লিঙ্গটি নড়লই না, মাটিতে একেবারে গেঁথে গেল। দেবতাদের ইচ্ছে, শিবের শক্তি সব মিলিয়ে লিঙ্গটি এখানেই স্থায়ী হয়ে রইল। আর সেই কারণে আজও মানুষ বিশ্বাস করেন যে বাবা ভূষণ্ডেশ্বর মন্দির এই শিবলিঙ্গটি রাবণ নিজেই স্থাপিত করেছিলেন। আজকের ব্লগ এইটুকুই। আপনাদের কেমন লাগলো এই ব্লগটা? কিছু ইনফরমেশন আপনি পেলেন কি পেলেন না অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর যদি এই ধরনের আরও ভিডিও আপনি দেখতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।